ভারতের বিপক্ষে জিতলে যে বাংলাদেশের এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত হয়ে যেত, ব্যাপারটা তেমন না। আবার ভারতের কাছে যে আমরা হেরে গেলাম তাতে করে যে ফাইনাল খেলার সম্ভাবনাটা শেষ হয়ে গেল, ব্যাপারটা তাও নয়। বরং ফাইনাল খেলার সমীকরণটা আমাদের আগে যেমন ছিল, এই ম্যাচে 41 রানে হেরে যাওয়ার পরও সেটাই রয়েছে। পাকিস্তানের সঙ্গে ম্যাচ তাদের সঙ্গে জিততেই হবে আমাদেরকে, জিতলেই ফাইনাল, ব্যাস, প্লেন অ্যান্ড সিম্পল ইকুয়েশন। নেট রান রেটের কোনো হিসাব নাই, অন্য ম্যাচের দিকে, রেজাল্টের দিকে তাকিয়ে থাকতে হবে না। পাকিস্তানকে বাংলাদেশ হারাতে পারলেই এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ খেলবে। ভারতের কাছে ম্যাচটাতে এইখানটাতে 41 রানের পরাজয় কি সেই পথের বড় একটা ধাক্কা হয়ে আসবে কিনা, আমাদের কনফিডেন্সের কি আসলে আঘাত আনবে কিনা, এবং ম্যাচটা আমরা যেভাবে খেলেছি এই জায়গা থেকে কি আসলেই এইরকমই আমাদের ম্যাচটা হওয়ার কথা ছিল, নাকি কোনো এক জায়গায় মনে হয়েছে যে এই ম্যাচটা বাংলাদেশ জিততে পারতো, নাকি ভারত আসলে আমাদেরকে বলে কয়ে হারালো। 41 রানের বাংলাদেশের এই পরাজয়ের টার্নিং পয়েন্ট আসলে কোনটা? অন্য কিছু হলে কি আমরা ম্যাচের রেজাল্টটা নিজেদের দিকে আনতে পারতাম? দেখুন, প্রথমত বাংলাদেশের একটা বিরাট বড় সেটব্যাক ক্যাপ্টেন লিটন কুমার দাস না থাকায়। ইনজুরির কারণে গত 2টা দিন তিনি অনুশীলন করেনি, কিন্তু ধারণা করা হচ্ছিল হয়তো বা খেলার মতো ফিটনেস নিয়ে শেষ মুহূর্তে পেয়ে যাবেন এবং এই ম্যাচে খেলবে। তবে তাকে খেলার মতো ওই ফিটনেস পায়নি, তার কারণে ভারতের বিপক্ষে লিটন কুমার দাস খেলতে পারেনি। পাকিস্তানের বিপক্ষে ম্যাচেও খেলতে পারবে কিনা সেটাও আমরা জানি না। ফলে এইটা যেমন একটা সেটব্যাক, ক্যাপ্টেন হিসেবে জাকির আলী অনেককে দেখাটাও আসলে একটা সেটব্যাক। কারণ এই টিমটার মধ্যে যাদের মধ্যে ক্যাপ্টেন্স ম্যাটেরিয়ালস রয়েছে তাদের মধ্যে জাকিরের নামটা তো কোনো সময় শুনিনি ভাই। আবার যারা হতে পারতেন সেরকম ওই লেভেলের দেখাটাও কিন্তু কম শকিং ছিল না। এবং এই ক্যাপ্টেন্স ম্যাটেরিয়ালসদের মধ্যে একজন দুইজন তাদেরকেও আসলে এই 11-এই তো আপনি রাখেন নাই। নুরুল হাসান সোহানকে রাখা হয় নাই, তাসকিন আহমেদকে কেন রাখা হয় নাই সেটার আমার কাছে কোনো যুক্তি নাই। আমাদের এখানে শেখ মেহাদিকে বাদ এবং লিটন দাস একাদশে আমরা চারটা পরিবর্তন নিয়ে এখানটাতেই খেলেছি, এবং সেই 4টা পরিবর্তন ক্যাপ্টেন লিটন না থাকাটা শকিং, জাকির আলী অনেকের ক্যাপ্টেন্সি করতে দেখাটা শকিং, একাদশে 4টা পরিবর্তন দেখাটা শকিং। সো এই এত কিছু শকিং পেয়েও আমরা বোলিং শুরু করলাম। অভিষেক শর্মা এবং শুভমান গিল প্রথম পাওয়ার প্লেতে যে 72 রান তুলে ফেললো, সেটার শকটা আর আলাদা করে নেওয়ার মতো অবস্থাতে আমরা ছিলাম না। ভারত যখন পাওয়ার প্লেতে 72 রান তুলে ফেলে তখন তাদের স্কোরটা 200+ তো হবেই, এবং 220 হয়ে যায় কিনা এরকম একটা আশঙ্কার জায়গা তৈরি হয়েছিল, এরকম একটা আতঙ্কের জায়গা তৈরি হয়েছিল। বাংলাদেশ কিন্তু এরপরে আসলে সত্যিকার অর্থে খুবই ভালোভাবে কামব্যাক করে বলেই ভারতের ওখানটাতে আমরা 168 রানে আটকে রাখতে পেরেছি। অর্থাৎ শেষ 14 ওভারে প্রথম 6 ওভারের পাওয়ার প্লেতে ভারত যেখানে তুলেছিল 72 রান, শেষ 14 ওভারে সেখানে আর মাত্র তারা 92 রান অ্যাড করতে পারে। বাংলাদেশের সেই কামব্যাক হচ্ছে গিয়ে শুরুটা রিশাদের হাত ধরে। তিনি প্রথমে শুভমান গিলের উইকেটটা নিয়ে ব্রেক থ্রু দেন। তিনিও আজকের একাদশে এসেছেন শেখ মাহিদির জায়গায়, সেই ব্রেক থ্রুটা তিনি দিয়েছেন। এরপর ব্যাটিং এ এসে ডুবে এসে মারা শুরু করতেছিল, তারপরেও তার উইকেটটা তুলে নেন খুব তাড়াতাড়ি। আর তার চেয়ে বড় কথা, অভিষেক শর্মাকে তিনি যখন আউট করলেন, ওই দুর্দান্ত একটা ফিল্ডিং এফোর্ট, সূর্যা কুমারের বল ব্যাকওয়ার্ডে পয়েন্টে ঝাঁপিয়ে পড়ে নন স্ট্রাইকে এন্ড তিনি পাঠিয়ে দিলেন, এবং সেই গানটাতে অভিষেক শর্মা রান আউট হয়ে গেলেন। আর ওই ওভারটাতেই সূর্যা কুমারের উইকেট মোস্তাফিজুর রহমান তুলে নিলেন। বাংলাদেশের যে এই একটা কামব্যাকের রাস্তা খুঁজে পেল, এই ধারাটা শেষ পর্যন্ত বজায় রেখেছেন। এবং ইনিংসের লাস্ট ওভারে গিয়ে সাইফুদ্দিন তিনি ওই জায়গাতে মাত্র 4 রান দিয়েছেন, যদিও তার আগের যে 2 ওভার বোলিং করেছেন তিনি এক ওভারে রান দিয়েছেন 17 রান এবং আরেক ওভারে রান দিয়েছেন 16 রান। সাইফুদ্দিনকে এখানে তাসকিন আহমেদের জায়গায় একাদশে খেলানোর কোন রকম কোনো যুক্তিতা আছে বলে আমার কাছে সেটা মনে হয়নি। কিন্তু ওই যে আমি বললাম যে পাওয়ার প্লের পরে বাংলাদেশ যে কামব্যাকের রাস্তাটা রিশাদ আহমেদের বোলিং এবং ফিল্ডিং এ শুরু হয়েছিল, সেই ধারাবাহিকতা রেখে তাদের 168 রানের আটকে রাখতে পেরেছিল। তাতে করে কি জাকির আলীর ক্যাচটা মিস করে অনেক বড় একটি ভুল হয়ে গিয়েছিল। কারণ অভিষেক শর্মা যখন ব্যাট করতে নামে যখন সে ক্যাচটি তুলে তখন সে মাত্র 7 রান করে। তো ওই ক্যাচটি নিলে ওখানে একটি ব্রেক তো করলে এত রান হতো না, 150 রানের ভিতর আটকানো যাইতো টিম ইন্ডিয়াকে।
তো যাই হোক, সবশেষে 75 রানের একটা ইনিংস খেলেছেন অভিষেক শর্মা। 37 বলে 75 রানের ইনিংস খেলেছেন, 5টা ছক্কায় 200+ স্ট্রাইক রেটে। ওই ইনিংসটাই তো বাংলাদেশকে দুমড়ে মুচকে দিয়েছে। তারপরে আমরা কিভাবে কামব্যাক করেছি পাওয়ার প্লের, সেটা তো বললামই। সো শুরুতে যদি ওই উইকেটটা আমরা তুলে নিতে পারতাম, তাহলে হয়তো বা ইন্ডিয়ার স্কোরটা এমন হতে পারতো না, অনেক কম স্কোরে তাদেরকে আটকানো যাইতো। তো এখন আগের ম্যাচের কথা চিন্তা করলে আর হবে না, আমাদেরকে কিছু পরিবর্তন আনতে হবে টিমে। এবং পাকিস্তানের বিপক্ষে আমরা অনেক ম্যাচই হেরেছি, মেবি 24টা কি 23টা ম্যাচ খেলেছি, তার মধ্যে আমরা 19টায় হেরেছি, 3টা জিতেছি। তো যাই হোক, আমাদেরকে আজকের ম্যাচে খুব ভালোভাবে কামব্যাক দিতে হবে, ভালোভাবে ব্যাটিং লাইন আপটা ঠিক রাখতে হবে, তা না হলে আজকেও আমরা হেরে যাব। তো বাংলাদেশ টিমের জন্য শুভকামনা রইল। আশা করি আজকে লিটন কুমার দাস খেলবে, তার ক্যাপ্টেন্সি আমরা সবাই মিস করেছি, তাকে আমরা সবাই মিস করেছি কালকের ম্যাচে। তো আশা করি আজকে খেলবে, আজকে আমাদেরকে জেতাবে। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। তো সবাইকে আসসালামু আলাইকুম।